যে সংস্কারের যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা আসলে কেমন, মানে কোন কোন দিকে আপনি চ্যালেঞ্জটা দেখতে? সংস্কার প্রয়োজন রাজনীতি থেকে শুরু করে পুরো রাষ্ট্রের সব ক্ষেত্রে, এটা সবাই মানে। আমাদের কিন্তু সংস্কারের অভিজ্ঞতা ভালো না। ১/১১ সরকার কিন্তু সংস্কার করতে চেয়েছিল, তারা রাজনৈতিক সংস্কারের নামে দল ভেঙেছে, কিংস পার্টি তৈরি করেছে, তারা নির্বাচন কমিশনের মাধ্যমে অনেক গণতন্ত্র বিরোধী, রাজনীতি বিরোধী তারা কাজ করেছে। তারা অর্থনৈতিক সংস্কারের নামে দেশের অর্থনীতির ১২টা বাজিয়েছিল। ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ীদেরকে ধরেছে, অপরাধ আছে, ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে অর্থনীতি প্রায় কলাপস করার মতো অবস্থা। তো আমি বলছি যে সংস্কারটা আপনি কোত্থেকে শুরু করবেন, কিভাবে করবেন, তার সাথে যারা যুক্ত সেই মানুষগুলোকে সম্পৃক্ত করে যদি না করেন, আপনারা অনেক জ্ঞানীগুণী হতে পারেন। ১/১১ যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তাদের মধ্যে কিন্তু ডক্টরেট ডিগ্রিধারী লোক অনেক ছিল, ব্যারিস্টার ছিল, জেনারেল ছিল, মানে সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন লোকজন ছিল। ২ বছরে তারা কিছু করতে পেরেছে? আসলে কিছু করতে পারে নাই। ২ বছর হয়তো রাজনীতি মুক্ত ছিল দেশ, অরাজনৈতিক সরকার ছিল, কিন্তু আমি বলছি যে যেই উদ্দেশ্যগুলো তারা সাধন করতে চেয়েছিল সেগুলো পারে নাই। তার মানে কেন পারে নাই? তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, অনেক জ্ঞানী গুণী, তাদের অনেক অর্জন আছে, কিন্তু রাজনীতি তো তারা করেন নাই। রাজনীতি অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে যদি আপনি সাথে না নেন, তাহলে আপনি রাজনৈতিক প্রক্রিয়াটার বাস্তবতা বুঝে সেভাবে কাজ করতে পারবেন না। এই জন্য আমি প্রথম পর্যায়ে বলছিলাম যে কোনো সংস্কার, যে কোনো ধরনের পরিবর্তন, যে কোনো উদ্যোগ পদক্ষেপের ক্ষেত্রে সংশ্লিষ্টদেরকে সাথে রাখা, আর যেহেতু রাজনীতি গোটা রাষ্ট্র ব্যবস্থার সাথে জড়িত, রাজনৈতিক শক্তিকে সাথে রাখা, পাশে রাখা, পরামর্শ করা, সেটা নিশ্চয়ই ওনারা হয়তো করবেন বা বিবেচনা করবেন। আর এই সংস্কারের নামে যে ঘটনাগুলো ১/১১ সরকারের সময় ঘটেছিল, তখন কিন্তু সংস্কার একটা নেতিবাচক শব্দ হয়ে গেছিল। সংস্কারপন্থী, বিএনপিতে সংস্কারপন্থী, আওয়ামী লীগের সংস্কারপন্থী, এবং তাদেরকে খুব মানে খারাপ চোখে দেখা হতো, এবং সংস্কারপন্থীদেরকে ওই দলগুলোতে শত্রু ভাবা হতো, এবং তাদেরকে একসময় বর্জন করা হয়েছিল, আবার যার যার দলে চলে এসেছে। ফলে সংস্কারটাকে আমরা যাতে আবার নেতিবাচক শব্দে ব্যবহারে পরিণত না করি, সেটা আমাদের সতর্ক থাকতে হবে। আর এই যে প্রিন্স ভাই বলছিলেন না, মানে সব কিছুর উদ্দেশ্য তো হচ্ছে গণতন্ত্রায়ন, সেটি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, স্থানীয় সরকার থেকে একদম সংসদ পর্যন্ত। তাহলে স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি আপনি পুরোপুরি গণতান্ত্রিক করেন, গণতান্ত্রিক উপায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালিত হয়, স্থানীয় সরকার কর্তৃপক্ষের যে কর্তৃত্ব সেটাকে আপনি দেন। আপনি জানেন যে যেসব দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, তাদের স্থানীয় সরকার ব্যবস্থা এত চমৎকার, দেশে কেন্দ্রীয় সরকার না থাকলেও কিন্তু সবকিছু ঠিকঠাক মতো চলে। আপনার স্থানীয় জনপ্রতিনিধিত্ব থেকে শুরু করে আপনার নাগরিক সেবা থেকে শুরু করে সব কিছু। তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে কি হয়, সবসময় এটা হয়েছে, স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের বা ক্ষমতাসীন সরকারের মানে ক্ষমতার খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। সঠিক নির্বাচন হয় না, এটা তো একটা সমস্যা আছেই গত ১৫-১৬ বছরে, কিন্তু হলেও পরে তারা এটাকে নিজেদের কর্তৃত্ব হিসেবে ব্যবহার করে। সেখানে যদি ভিন্ন দলের কেউ নির্বাচিত হয়, আমরা দেখেছি অসংখ্য আপনার স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত হয়েছে ভিন্ন দল থেকে বা নির্দল থেকে, তাদেরকে তারা কাজ করতে দেয় নাই, বরাদ্দ দেয় নাই, নানানভাবে আপনার বিরক্ত করেছে, ডিস্টার্ব করেছে। তো স্থানীয় সরকার প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে এবং তাদের সেই কর্তৃত্ব থাকবে। প্রয়োজনীয় আপনার প্রশাসনিক আরও অনেক ক্ষমতা দেওয়া হবে, তাহলে কিন্তু আপনার তৃণমূলে গণতন্ত্র হবে। ঠিক এই কীভাবে ধাপে 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 আপনি কেন্দ্র পর্যন্ত যান, গণতন্ত্র হবে। গণতন্ত্র নিশ্চিত করলে কিন্তু বাকি সব কিছু হয়ে যায়। সেই গণতন্ত্রের যে সমস্যা, নির্বাচন ব্যবস্থার কথা বলছেন প্রিন্স ভাই, সেটা পরিবর্তন করা যেতে পারে। রাজনৈতিক দলগুলোর যে আচরণ থেকে শুরু করে তাদের দলীয় চর্চা, সেগুলোর কথা আমরা বললাম। সব কিছু মিলিয়ে আপনি যদি রাজনীতিটাকে ঠিক করেন, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ঠিক করেন, তাহলে কিন্তু সব কিছুর উপরে এর প্রভাব পড়বে। কোনো সেক্টর, কোনো খাত কিন্তু বাকি থাকবে না।